ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তাহলে উল্লম্ব বরাবর যে কোনো মুহূর্তে বেগ কত? তাহলে এখানে এই বিন্দুতে বেগের কম্পোনেন্ট, দেখো এই বিন্দুতে বেগের কম্পোনেন্ট কি হবে? এই বিন্দুতে বেগ কত? ভি এক্স, সরি ভি। তাহলে বেগের দুটো কম্পোনেন্ট পাচ্ছি, এক্স অক্ষ বরাবর, অয় অক্ষ বরাবর। তাহলে এই ভিটা এখানে ইউটাই এক্স অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ করে? আলফা কোণ করেছিল। কিন্তু এখানে কি আলফা কোণ করে থাকবে না, অ্যাঙ্গেলের ভ্যালুটা চেঞ্জ হবে। ঠিক আছে, এখানে অ্যাঙ্গেলের ভ্যালুটা যদি চেঞ্জ হবে, এখানে যদি আলফা হয়, এখানে যদি আলফা হতো, এখানে আলফা এখানে আলফা হতো, তাহলে বস্তু কোনো সরলরেখা পথ বরাবর যেত। মানে কি নতি অন ডিমোশনে বুঝিয়েছিলাম, নতি একই হলে বস্তু কোনো সরলরেখা পথ বরাবর যাবে, কিন্তু এখানে ডিফারেন্ট পজিশনে নতির মানটা বিভিন্ন রকম হচ্ছে, সেই জন্য কী হবে, বস্তু কোণটা কী হবে, এটা কার পাথে মুভ করছে। তাহলে এখানে অ্যাঙ্গেলের ভ্যালুটা কী হবে, ডিফারেন্ট হবে। এক্স অক্ষের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করবে, ডিফারেন্ট অ্যাঙ্গেল করবে, হ্যাঁ না? তাহলে ভি এক্স মানে এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট, এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট কত হবে? এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট ইউ কস আলফাই হবে, চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না? অনুভূমিক বরাবর বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, কনস্ট্যান্ট থাকছে। তাহলে ভি অফ এক্স ইকুয়ালস টু কত হবে? ভি অফ এক্স ইকুয়ালস টু ইউ কস আলফা। মনে রাখবে, কোন একটা প্রাসের অনুভূমিক দিক বরাবর যে কোনো বিন্দুতে অনুভূমিক বরাবর বেগের কম্পোনেন্ট ইউ কস আলফাই হবে। ঠিক আছে, ওকে। কিন্তু ওয়াই অক্ষ বরাবর কম্পোনেন্ট কত হবে? তাহলে ওয়াই অক্ষ বরাবর কম্পোনেন্ট কত হবে এখানে? তাহলে ভি অফ ওয়াই সমান কত হবে? ইউ অফ ওয়াই প্লাস, তাহলে উপরের দিকে ছুটছে, তাহলে মাইনাস জি ইন্টু টি যে কোনো সময়। তাহলে কত হবে? ভি অফ ওয়াই ইকুয়ালস টু ইউ অফ ওয়াই মানে কি? উল্লম্ব বরাবর প্রাথমিক বেগ। তাহলে কত হবে? ইউ সাইন আলফা মাইনাস জি ইন্টু টি। এটা হলো কি, যে কোনো সময়ে কোনোটার এক্স অক্ষ বরাবর বেগের মান, ওয়াই অক্ষ বরাবর বেগের মান। তাহলে আমরা বেগটাকে, এই ভি বেগটাকে, এক্স ওয়াই তলে আছে, তাহলে ভি বেগটাকে এভাবে লিখতে পারি তো। তাহলে এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট পাবো আই ক্যাপ ভি এক্স আই ক্যাপ প্লাস ভি ওয়াই জে ক্যাপ। তাহলে ভি এক্স এর ভ্যালু কত হবে? ইউ কস আলফা টু আই ক্যাপ, আর ইউ সাইন আলফা মাইনাস জিটি ইন্টু জে ক্যাপ। ওকে, তাহলে এটা ভেলোসিটি ভেক্টর। তাহলে এই বিন্দুতে মোট ভেক্টরের মানে মোট ভেলোসিটির তার মোট ভ্যালু কত হবে? ভেলোসিটির মানটা কত হবে? মানে কত হবে? ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার, মানে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার রুট ওভার অফ, তাহলে কি লিখতে পারি? ইউ কস আলফা হোল স্কোয়ার প্লাস ইউ সাইন আলফা মাইনাস জিটি এর হোল স্কোয়ার। ক্লিয়ার? এটাই বেগের মান। এবারে এই যে বেগটা, ভি ভেলোসিটিটা, তাহলে অনুভূমিকের সঙ্গে কত ডিগ্রি কোণ করে আছে, অ্যাঙ্গেলটা কত হবে সেটা আমরা বার করে নিই। তাহলে অ্যাঙ্গেলটা কত? তাহলে এই ডাইরেকশন বরাবর ভি, এটা হলো ভি এক্স, এটা হলো ভি ওয়াই, কত ডিগ্রি কোণ করে আছে? থিটা কোণ করে আছে। তাহলে ট্যান থিটা সমান কত? ভি এক্স বাই ভি ওয়াই, নো সরি, ভি ওয়াই বাই ভি এক্স, ভি ওয়াই বাই ভি এক্স। দেখো এটা হলো, এটা হলো ভি এক্স, এটা হলো মেন ভেলোসিটি। তাহলে এটা কত হবে? ভি ওয়াই, এটা ভি ওয়াই হলে এটা ভি ওয়াই, তাহলে এটা হলো থিটা, তাহলে ট্যান থিটা মানে ভি ওয়াই বাই ভি এক্স। তাহলে ভি ওয়াই এর ভ্যালু কত পেয়েছো তোমরা? ইউ সাইন আলফা মাইনাস জিটি বাই ভি এক্স এর ভ্যালু কত? ইউ কস আলফা। ঠিক আছে, তাহলে থিটার ভ্যালু কত হবে? ট্যান ইনভার্স ইউ সাইন আলফা মাইনাস জিটি বাই ইউ কস আলফা। তাহলে বস্তু কোণটা যখন টি টাইমে P
পি পজিশনে পৌঁছবে, তাহলে বস্তুকণার বেগের ডাইরেকশন কি হবে, অনুভূমিকের সঙ্গে কত ডিগ্রি কোণ করে থাকবে, ট্যান ইনভার্স এত ডিগ্রি কোণ করে থাকবে। ওকে, তাহলে মূল বিন্দু সাপেক্ষে বস্তুকণা পজিশন ভেক্টর কত, মূল বিন্দু সাপেক্ষে বস্তুকণা পজিশন ভেক্টরটা কত সেটা বার করবো, তাই না? যে কোনো মুহূর্তে মূল বিন্দু সাপেক্ষে বস্তুকণার অবস্থান ভেক্টর এটা, এখান থেকে এই পি বিন্দুতে অবস্থান ভেক্টর কত, আমরা আর ভেক্টর জন্য অবস্থান ভেক্টর সমান। ওকে, তাহলে এখান থেকে এই পর্যন্ত যেতে কত সময় লেগেছে, টি সময় লেগেছে যাত্রা শুরু করার পরে। তাহলে টি সময় পরে পি এক্স ওয়াই বিন্দুতে ও বিন্দুর সাপেক্ষে বস্তুর অবস্থান ভেক্টর। তাহলে এই যে অবস্থান ভেক্টর হলো আর ভেক্টর, পি ও পজিশনের সাপেক্ষে পি পজিশনে অবস্থান ভেক্টর হলো আর ভেক্টর, ডাইরেকশন কি হবে, ও থেকে পি এর ডাইরেকশনে। তাহলে এটা কোন তলে আছে, এক্স ওয়াই তলে আছে, তাহলে এক্স ওয়াই তলে পজিশন ভেক্টরকে কি দ্বারা ইন্ডিকেট করব, আর ভেক্টর ইকুয়াল টু কত, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ দিয়ে ইন্ডিকেট করব। এক্স মানে কত, ইউ কস আলফা ইন্টু টি, প্রথমে যেটা করেছিলাম, প্লাস ওয়াই মানে কত ইন্টু আই ক্যাপ, ওয়াই মানে কত, ইউ সাইন আলফা মাইনাস হাফ ইন্টু টি, সরি ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার ইন্টু জে ক্যাপ। এটা হলো পজিশন ভেক্টর। ঠিক আছে, ওকে, টু কেন এখন তো লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, না লিখে প্র্যাকটিস শুধু দেখলে হবে না, সঙ্গে সঙ্গে লিখে নিতে হবে, না লিখলে কিচ্ছু মনে থাকবে না, একটা টার্ম বলে মনে থাকবে না। ওকে, চলো নেক্সট পয়েন্ট। এবার দেখব একটা বস্তুকণা যখন নিচ থেকে উপর দিকে যখন ছোড়া হয়, বস্তুকণা নির্দিষ্ট উচ্চতায় ওঠার পরে গিয়ে আবার নিচে নেমে পড়ে। কেন, বস্তুকণাটা একটা নির্দিষ্ট সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত ওঠে, উঠে গিয়ে আবার নিচে ব্যাক করে চলে আসে। তো সর্বোচ্চ যতদূর পর্যন্ত সর্বোচ্চ অবস্থান বলতে কি হবে, যেখানে ভেলোসিটি জিরো। কারণ এখানে কেন সর্বোচ্চ বলছি, ম্যাক্সিমাম এই পর্যন্ত উঠতে পারে, এর উপরে যদি আর উঠতে পারবে না, এর উপরে যদি উঠতো তাহলে সর্বোচ্চ অবস্থান বলতাম না, তাহলে আরো ডিস্টেন্স কভার করতো, আরেকটা পজিশন থাকতো, মানে আরো উপরে উঠতো, তাহলে আমরা তো সর্বোচ্চ অবস্থান বলবো না। মানে একজন মানুষ কোনো তান্ত্রিক বলে দিল এই মানুষটা 99 বছর বাঁচবে, তার সর্বাধিক আয়ু হলো 99, কিন্তু সে বাঁচল 100 বছর, তাহলে সর্বাধিক আয়ু 99 তো বলতে হবে না, যেখানে গিয়ে যে থেমে যাবে সেটা হলো তার সর্বাধিক, হ্যাঁ না? তাহলে যে পয়েন্টে গিয়ে বস্তুকণা থেমে যাচ্ছে মানে তার ভেলোসিটি জিরো হচ্ছে, সেটাকে আমরা কি বলবো, তার সর্বাধিক অবস্থান। ওকে, তাহলে সর্বাধিক অবস্থানটা কত সেটা আমরা বার করব। সর্বাধিক উচ্চতা, মনে রাখবে সর্বাধিক উচ্চতার ক্ষেত্রে আমি এনার্জি কনসিডারেশনের ক্ষেত্রে আমি ওটা গিয়ে বলবো ক্লাসিক্যাল মেকানিক্সের জায়গায়। তো সর্বাধিক উচ্চতার কোনো একটা বস্তু যখন নিচের থেকে ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকে তখন বস্তুটা কাইনেটিক এনার্জি তত লুজ করতে থাকবে, বাট পোটেনশিয়াল এনার্জি তত ইনক্রিজ করতে থাকবে। ওকে, ম্যাক্সিমাম পজিশনে যখন চলে যাবে তার
ভেলোসিটি জিরো হচ্ছে মানে কি তার কাইনেটিক এনার্জি জিরো হয়ে যাচ্ছে, বাট ম্যাক্সিমাম এনার্জি পোটেনশিয়াল সরি ম্যাক্সিমাম হয়ে যাবে কি পোটেনশিয়াল এনার্জিটা। আবার যখন বস্তুটা আবার নিচের দিকে পড়তে শুরু করবে তখন কী হবে, পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজ করতে থাকবে বাট কাইনেটিক এনার্জি ডিক্রিজ পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ করতে থাকবে বাট কাইনেটিক এনার্জি ইনক্রিজ করতে থাকবে। তো সেই কনসেপ্টটাকে যদি কাজে লাগাই, বা আমি এখনও শক্তি সম্পর্কে আমরা এখনও কোনো ক্লাস করিনি, তাহলে ওটা বাদ দাও, মনে রাখবে সর্বাধিক উচ্চতায় কী হবে, বেগের মান কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তো সর্বাধিক উচ্চতাটাকে আমরা ক্যাপিটাল এইচ দ্বারা প্রকাশ করি। হ্যাঁ, ধরি সর্বাধিক উচ্চতা সমান কত, এইচ। তো সর্বাধিক উচ্চতা কোথায় পাবো, উল্লম্ব বরাবর পাবো। উল্লম্ব গতির সমীকরণে কি জানি, ভি ইকুয়ালস টু ইউ সাইন আলফা মাইনাস, আচ্ছা আমরা এটা তো জানি, বি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as জানি। তাহলে সর্বাধিক গতির ক্ষেত্রে কত হবে, জিরো হবে বেগ। ইউ মানে কি, উল্লম্ব বরাবর বেগ কত, বেগের কম্পোনেন্ট কত, এই ডাইরেকশন বরাবর ইউ সাইন আলফা ছিল, তাহলে ইউ সাইন আলফা এর হোল স্কোয়ার মাইনাস, কেন মাইনাস দেবো, উল্লম্ব বরাবর মানে জি এর অপোজিটে যাচ্ছে, তাহলে 2 ইন্টু জি। তাহলে জিরো কখন হবে, যখন এস মানে কি অতিক্রান্ত দূরত্ব যখন এইচ হবে। তাহলে 2gh ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই, আচ্ছা এটাই, তাহলে এইচ এর ভ্যালু কত হবে, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। তাহলে একটা বস্তুকে ইউ বেগে যদি তুমি ছোড়ো তাহলে সর্বাধিক কত উচ্চতা পর্যন্ত উপরে উঠবে, সেটা হলো কি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g উচ্চতা পর্যন্ত সেটা উপরে উঠবে। এটা ডিপেন্ড করছে কার উপর, তুমি যত বেগ নিয়ে ছুটছো তার উপর ডিপেন্ড করছে, আর কি যত অ্যাঙ্গেল করে ছুটছো তার উপর ডিপেন্ড করছে। এবার আমরা দেখব সর্বাধিক উচ্চতা পৌঁছাতে, বস্তুটা ধরলাম এটা হলো ম্যাক্সিমাম পজিশন, এই সর্বাধিক উচ্চতা পৌঁছাতে কত সময় লাগছে, এখান থেকে এই সর্বাধিক উচ্চতা পৌঁছাতে তার কতটা টাইম লাগছে। নেক্সট পয়েন্ট করো, সর্বাধিক উচ্চতা আরোহণে বস্তুকণ উচ্চতা আমরা জানি ভি ইকুয়ালস টু কত হবে, ইউ প্লাস এটি জানি। সর্বাধিক উচ্চতার ক্ষেত্রে ভেলোসিটি ভ্যালু কত, জিরো। ধরলাম টি অন সময় লাগছে, কত সময় লাগছে এখান থেকে সর্বাধিক উচ্চতা পর্যন্ত যেতে, টি অন সময় লাগছে, এখানে সর্বাধিক উচ্চতা ভি এর ভেলোসিটি জিরো। তাহলে উল্লম্ব বরাবর সর্বাধিক উচ্চতা উল্লম্ব বরাবর পাবো, তাহলে সর্বাধিক উচ্চতা উঠছে কার জন্য, ইউ সাইন আলফার জন্য যে উঠছে, তাহলে প্রাথমিক বেগ কত, ইউ সাইন আলফা মাইনাস জি এর এগেনস্টে উপরের দিকে উঠছে ইন্টু কত সময় লাগছে, টি অন ধরলাম, টি অন সময়ে বস্তুকণার প্রাথমিক বেগ জিরো, মানে কি টি অন টাইম পর্যন্ত যেতে বস্তুকণাটা তাহলে কি হবে, টি অন সময় বস্তুকণা সর্বাধিক অবস্থানে যাবে, সেই জন্য কি হবে, এই টাইমে বস্তুকণার ভেলোসিটি জিরো। তাহলে টি অন ইকুয়ালস টু কত পাবো, ইউ সাইন আলফা বাই জি। তো তাহলে এখান থেকে মূলবিন্দু থেকে মানে যাত্রার পয়েন্ট অফ প্রজেকশন থেকে ম্যাক্সিমাম হাইটে পৌঁছাতে বস্তুকণা দ্বারা অতিক্রান্ত সময় বা সর্বাধিক উচ্চতা আরোহণের সময় ইউ সাইন আলফা বাই জি আসবে। ঠিক আছে, চলো এবার নেক্সট পয়েন্টে আমরা ব্যাক করি। সেটা হলো
যে সর্বাধিক উচ্চতা পর্যন্ত উঠলো কত সময় ধরে, t1 সময় ধরে উঠলো। আবার মনে রাখবে সর্বাধিক উচ্চতা থেকে বস্তুকণা আবার যদি নিচে ব্যাক করতে তার কত সময় লাগবে, ঠিক একই সময় লাগবে। এখান থেকে সর্বাধিক উচ্চতা উঠতে যতটা সময় লাগবে, এখান থেকে ব্যাক করতে ঠিক ততটা সময় লাগছে। ঠিক আছে? তো একটা বস্তুকণের সর্বাধিক উচ্চতা পর্যন্ত উঠতে যতটা সময় লাগে তার সর্বাধিক উচ্চতা থেকে নামতে, ঠিক ভূপৃষ্ঠে নামতে ঠিক ততটা সময় লাগে। তাহলে যদি সর্বাধিক উচ্চতা থেকে এই পর্যন্ত নামতে যদি t2 সময় নেয়, তাহলে t2 এর ভ্যালু কত হবে? t2 ভ্যালু t1 এর সঙ্গে সমান হবে, তাহলে u sin alpha বাই g। ঠিক আছে? ওকে, এবারে তাহলে এই বস্তুকণাটা মোট ট্রাভেল করেছে মোট কত সময়, টোটাল ট্রাভেলিং টাইমটা কত, তাই না? তাহলে এখান থেকে মোট ট্রাভেলিং টাইম বলতে কি বোঝায়, এখান থেকে সর্বাধিক উচ্চতা পর্যন্ত যেতে যা সময় প্লাস সর্বাধিক উচ্চতা থেকে এই পর্যন্ত আসতে সময় যদি যোগ করে, তাহলে ততটা পথ ততটা টাইম ধরে বস্তুকণাটা ট্রাভেল করেছে, তাই না? তুমি ধরো বাড়ি থেকে শিয়ালদায় গেলে, শিয়ালদা থেকে আবার ব্যাক করলে, তাহলে তোমার ট্রাভেলিং টাইমটা কি, তোমার এখান থেকে শিয়ালদায় যেতে যতটা সময় লেগেছে প্লাস শিয়ালদা থেকে ওখান থেকে ব্যাক করতে যতটা সময় লেগেছে বাড়িতে, এই দুটোর টাইম যদি যোগ করে দাও, সেটা হলো তোমার টোটাল ট্রাভেলিং টাইম। এটা নয় যে বস্তুকণাটা তুমি এখান থেকে শিয়ালদা পর্যন্ত গেছো সেটাই হলো ট্রাভেলিং টাইম। এই তুমি তো আবার তুমি বাড়িতে ব্যাক করবে, তো বাড়িতে যদি ব্যাক যদি না করো তাহলে কী হবে, ওই একটাই ট্রাভেলিং টাইম থাকবে। তাহলে এখানে বস্তুটা আবার ব্যাক করছে ভূপৃষ্ঠে, তাহলে ভূপৃষ্ঠে ব্যাক করতে গেলে যতটা টাইম লাগছে, মানে কত, এখান থেকে ম্যাক্সিমাম পজিশনে যেতে যে টাইম প্লাস এখান থেকে এই পর্যন্ত আসতে ততটা টাইম, মোট ট্রাভেলিং টাইম। তাহলে টোটাল ট্রাভেলিং টাইমটা আমরা বার করব, মোট আরোহণ কাল বা ট্রাভেলিং টাইম। আবার টুকে নেবে, টোটাল ট্রাভেলিং টাইম তাহলে টি কত সময় পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত যেতে যতটা টাইম লেগেছে, তাই টোটাল ট্রাভেলিং টাইম সমান কি, ছোড়া এই প্রজেকশন পয়েন্ট থেকে ম্যাক্সিমাম পয়েন্টে যেতে যতটা টাইম প্লাস ম্যাক্সিমাম পয়েন্ট থেকে ভূপৃষ্ঠে আসতে যতটা টাইম, t1 প্লাস t2, t1 আর t2 সমান, তাহলে কত হবে, u sin alpha বাই জি প্লাস u sin alpha বাই জি, তাহলে কত হবে 2u sin alpha বাই জি, তাহলে t কষ্ট কত হবে 2u sin alpha বাই জি। তো এই ফিজিক্স এই মনে হবে যে এত টার্ম কী করে মনে রাখবো, মেন লজিকটা ঠিকঠাক ভালো করে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, কনসেপ্টটা ক্লিয়ার রেখে বারবার করে প্র্যাকটিস করতে হবে। এই প্রজেক্টাইল মোশন খুব মানে গোলানোর চ্যাপ্টার। আমি এবছর প্রজেক্টাইল মোশন আমাকে অন্তত পড়েছি মানে মোট 16 বার পড়িয়েছি, আর সব আলাদা আলাদা ব্যাচে, এই নয় যে একই ব্যাচে 16 বার, এটা কোনো পসিবল নয়। মানে 16 বার পড়িয়েছি মানে কতগুলো ব্যাচে 2 বার করে পড়াতে হয়েছে, এটা নর্মাল ব্যাপার। প্রথম এসেই একটা বড় ধরনের একটা ধাক্কা সামনে আসা, ওই জন্য বারবার বলি যে এই জিনিসটাকে খুব বারবার প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করো। দিনে প্রজেক্টাইল মোশনটা দিনে 3 বার প্র্যাকটিস করবে, একটা হলো সকালবেলা উঠে, দুপুরবেলা, একটা হলো কি রাতে ঘুমাতে যাওয়ার আগে। প্র্যাকটিস করার পরে এটা ভাবো, রাত্রে ঘুমানোর আগে না একটু ভাববে যে প্রজেক্টাইল মোশনটা কী, শুধু পড়লে হবে না, ওটাকে ভাবতে হবে, রিয়ালাইজ করতে হবে, মানে সেই জিনিসগুলোকে তুমি কি শিখতে পেরেছো। অনেক কিছু ভুলে যাবে, নর্মাল ব্যাপার, আমিও ভুলে যাই। তো ভুলে গিয়ে যতটুকু তোমার কাছে পড়ে থাকবে সেটা তোমার শেখা। তো ভোলাটা খুব ন্যাচারাল জিনিস,
মানে মাথায় না ঢোকাটাও ন্যাচারাল জিনিস, সেটাকে ধীরে ধীরে খুব মনটাকে শান্ত করে সেই জিনিসটা বুঝতে হবে না। তো এমনভাবে প্র্যাকটিস করবে যেন মুখস্থ হয়ে এইসব টার্মগুলো, এমনভাবে প্র্যাকটিস করে রাখবে, মানে ইনস্ট্যান্ট যে কেউ বলে ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে সেটা সেট করে দিতে পারবে। এই জিনিসগুলো মুখস্থ যদি না রাখতে পারো তাহলে ওই জয়েন্ট লেভেলের চিন্তা ভাবনা করাটা ছেড়ে দিতে হবে। কেননা ওখানে তো তোমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে, তোমাকে ফর্মুলা মাথায় রেখে যেতে হবে। ফর্মুলা মাথায় রেখে মানে কি, ফিজিক্সে যদি আমি 11-এর পোর্শন যদি ভাবি, 11 + 12 যদি ভাবি, তাহলে মোট তোমার প্রায় অ্যাপ্রক্সিমেটলি 56খানা চ্যাপ্টার আছে, যদি কম ধরি 56খানা আলাদা আলাদা চ্যাপ্টার আছে। তোমার 56খানা আলাদা আলাদা চ্যাপ্টার কনসেপ্ট মাথায় রেখে যেতে হবে, মানে তোমাকে কতটা প্র্যাকটিস হওয়া প্রয়োজন তুমি বুঝতে পারছো। ওকে, তাহলে এখান থেকে ভূপৃষ্ঠে আবার পড়তে কত টাইম লেগেছে, মোট টোটাল ট্রাভেলিং টাইম কত, 2u sin α/g। এবার একটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস বার করতে চলেছি, সেটা হলো রেঞ্জ, বা যেটাকে বলা হয় সীমা বলা হয়। দেখো রেঞ্জ, রেঞ্জ অফ প্রজেক্টাইল বা সীমা, এটাকে আর দিয়ে ইন্ডিকেট করা হয়। হ্যাঁ, সবসময় আর দিয়ে ইন্ডিকেট করবে, আর পর রেঞ্জ, সেখান থেকে সীমাটা এসছে। আচ্ছা, সীমা বলতে কি বোঝায়? তুমি এখান থেকে একটা বস্তুকে ছুড়ে, দেখি দেখা যাচ্ছে না কিনা, একদম তুমি এখান থেকে একটা বস্তুকে তুমি ছুড়লে, ছড়ার পরে তুমি এখান থেকে ছোড়ার পরে দেখবে বস্তুটাকে তোমার থেকে একটা নির্দিষ্ট দূরে ভূপৃষ্ঠের নির্দিষ্ট দূরে গিয়ে পড়ছে। তা তোমার থেকে বস্তু কণাটা যতটা দূরে গিয়ে পড়বে সেটাকে আমরা কি বলবো, রেঞ্জ বলবো। ওকে, তাহলে এখান থেকে এই পর্যন্ত আসতে কতটা সময় লেগেছে, তা টোটাল ট্রাভেলিং টাইমটাই লেগেছে, হ্যাঁ না? তা টোটাল ট্রাভেলিং টাইম, তাহলে বস্তু কণাটার সীমা মানে এখান থেকে এই পর্যন্ত যেতে মোট কত সময় লেগেছে, টোটাল ট্রাভেলিং টাইমটাই লেগেছে। তাহলে সীমা বার করব, তাহলে সীমা মানে কি, একটা অতিক্রান্ত দূরত্ব বলছি। তাহলে অতিক্রান্ত দূরত্ব, উই নো দ্যাট ট্রাভেলিং ডিস্টেন্স বাই কত সময়ে, ক্যাপিটাল টি টাইমে, মানে কি টোটাল জার্নি এখান থেকে এই পর্যন্ত আসতে কতটা টাইম লেগেছে, টোটাল জার্নি টাইম। তাহলে r/t সীমা বাই টাইম সমান কি, এই বরাবর ভেলোসিটি কত, তাহলে u cos α ছিল তো, u cos α। ওকে, তাহলে r ইকুয়ালস টু কত হবে, u cos α ইন্টু 2u sin α/g ছিল। দেখো u স্কোয়ার 2 sin α cos α/g, তাহলে কত আসবে, u স্কোয়ার 2 sin α cos α ত্রিকোণমিতিক ফর্মুলা মানে sin 2 α/g আসছে, তাহলে আর আসবে। ওকে, তাহলে সীমাটা কত হবে, আর ইকুয়ালস টু sin স্কোয়ার u স্কোয়ার sin 2 α/g। তাহলে আর এর মানটা ম্যাক্সিমাম কখন হবে, আর এর মানটা মানে সীমাটা তোমার থেকে কত দূরে, ম্যাক্সিমাম কত দূরে গিয়ে পড়তে পারে, আর এর মানটা ম্যাক্সিমাম কখন হবে, দেখো কন্ডিশন ফর ম্যাক্সিমাম রেঞ্জের সীমা কখন হবে, দেখো আর এর ভ্যালু ম্যাক্সিমাম কখন হবে, তুমি একটা ফিক্সড ইউ নিয়ে ছুড়েছো, তাহলে আর এর ভ্যালু ম্যাক্সিমাম কখন হবে, যখন এই সাইনের ভ্যালু ম্যাক্সিমাম হবে। সাইনের ভ্যালু কী হবে, ম্যাক্সিমাম হলে আর এর ভ্যালুটা কী হবে, ম্যাক্সিমাম হবে। তাহলে ফর দ্য কন্ডিশন অফ আর ম্যাক্স, আর এর ম্যাক্সিমাম ভ্যালু কখন হবে, যখন হবে এই সাইনের ভ্যালুটা ম্যাক্সিমাম হবে। তাহলে সাইন 2 α ম্যাক্সিমামের ভ্যালু কত, 1, তাহলে কত হবে
পাই বাই টু সাইন পাই বাই টু ভ্যালু 1, তাহলে সাইন সাইন উঠে গেলো, তাহলে 2 আলফা ইকুয়ালস টু পাই বাই টু, তাহলে ইমপ্লাইজ দ্যাট আলফা ইকুয়ালস টু কত হবে পাই বাই 4। ঠিক আছে, তাহলে একটা বস্তু কণাকে যদি পাই বাই 4 মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে যদি প্রজেক্ট করো বা ছোড়ো, তাহলে বস্তু কণাটার রেঞ্জ কত হবে, ম্যাক্সিমাম হবে। তাহলে ম্যাক্সিমাম রেঞ্জ কত, আর ম্যাক্স ইকুয়ালস টু কত হবে, তাহলে এটার ভ্যালু 1 হচ্ছে, তাহলে ইউ স্কোয়ার বাই জি হচ্ছে। তাহলে ম্যাক্সিমাম রেঞ্জের ভ্যালু কত, ইউ স্কোয়ার বাই জি টুক। বুঝছি, দেখো এটা অ্যাসাইনমেন্টস আমি দিয়ে দেবো, অ্যাসাইনমেন্টসটা সবাই সলভ করার চেষ্টা করবে। হ্যাঁ, তো একটা প্রবলেমস আমি দিই বা করাই। প্রমাণ করো যে একটি বস্তু কণাকে আলফা ও 90 ডিগ্রি মাইনাস আলফা কোণে ছোড়া হলে প্রতিটি ক্ষেত্রে প্রক্ষেপ সীমা বা সীমা একই। তাহলে সীমার মান, সীমা বা রেঞ্জ একই থাকবে। সলিউশনটা দেখো, কোশ্চেনটা ভালো করে বুঝতে হবে। একটা বস্তুকে যদি তুমি আলফা কোণ করে যদি ছোড়ো, সেই ক্ষেত্রে সীমার মান যা হবে 90 ডিগ্রি মাইনাস আলফা কোণ করে ছোড়া হলে সীমার মানটাও সেই একই থাকবে। তো সেটা কি করে আমরা প্রুভ করব? ওকে, যদি আলফা কোণ করে ছোড়ো তাহলে সীমা রেঞ্জের ভ্যালু কত, আলফা কোণ করে ছুড়লে রেঞ্জের ভ্যালু কত, ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি, তাই তো? আমি আর1 ধরলাম। ওকে, আলফা কোণ করে ছুড়লে সীমার ভ্যালু আর1। আর এবার যদি আলফা 90 ডিগ্রি মাইনাস আলফা কোণ করে যদি ছোটো, তাহলে সীমার ভ্যালু কত হবে, তাহলে আলফা যেখানে 90 ডিগ্রি মাইনাস আলফা লিখে দেবো, তাহলে আর2 কষ্ট কত হবে, ইউ স্কোয়ার সাইন, আচ্ছা তাহলে 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস আলফা, ঠিক আছে, বাই জি। তাহলে আর2 ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন, 2টাকে ভেতরে নিয়ে আসে, 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 2 আলফা বাই জি আসছে। তাহলে আর2 ইকুয়ালস টু কত, ইউ স্কোয়ার সাইন 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 2 আলফা, 1 ইন্টু 90, একটা 90 ডিগ্রি, দুটো 90 ডিগ্রি মাইনাস 2 আলফা, মানে দুটো 90 ডিগ্রি থেকে কম, মানে এই দ্বিতীয় কোয়াড্রান্টে, ফার্স্ট সেকেন্ড কোয়াড্রান্ট, অল সাইন মানে সাইনের মধ্যে পড়ছে, মানে কি প্লাস হবে। অর ইভেন নাম্বার তাহলে কী হবে, গুণ, মানে আনচেঞ্জ থাকবে, তাহলে কী হবে, সাইন 2 আলফা বাই জি। তাহলে এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি আর1 এর ক্ষেত্রে রেঞ্জের ভ্যালুটা
যা আসছে r2 এর ক্ষেত্রে রেঞ্জের ভ্যালু তাই আসছে, দেন উই ক্যান বি রিটেন অ্যাজ r1 অ্যান্ড r2। এটা হলো ইকুয়েশন নাম্বার 1 নাম দাও, and this is equation number 2. From equation number 1 and 2 we can find that r1 equals to r2। ঠিক আছে, এবার ধরো দুজন ব্যক্তিকে উপর দিকে ছুড়ে দেওয়া হলো, মানে ধরো স্পাইডারম্যান, দুটো স্পাইডারম্যান আছে, দুটো স্পাইডারম্যান এরকম প্রজেক্টাইল মোশনে মুভ করছে, এরকম প্রজেক্টাইল মোশনে মুভ করছে। ঠিক আছে, তাহলে একটা স্পাইডারম্যান আর একটা স্পাইডারম্যানকে কীরকমভাবে তার, মানে একটা স্পাইডারম্যান দুটো স্পাইডারম্যান একসাথে প্রজেক্টাইল মোশনে মুভ করছে, তো একজনের সাপেক্ষে আরেকজনের তার গতিটা কীরকম মনে হবে, একটা স্পাইডারম্যান আর একটা স্পাইডারম্যানকে কীরকমভাবে দেখবে, সে কীরকমভাবে মুভ করছে। ঠিক আছে, তো সেরকম কি হতে পারে তখন, তো কেন ওকে, আচ্ছা আমি প্রবলেমসটা আমি ডাইরেক্ট লিখেই দিচ্ছি, যেটা পয়েন্ট করে লেখো তাহলে তোমাদের পরবর্তীকালে সুবিধা হবে। মোশন অফ এ প্রজেক্টাইল as observed from another projectile। হয়েছে, দেখো বলেছে মোশন অফ এ প্রজেক্টাইল অ্যাজ অবজার্ভ ফ্রম অ্যানাদার, মানে কি একটা প্রজেক্টাইল থেকে একটা প্রজেক্টাইলকে দেখলে কিরকম বা কিরকম লাগবে। ঠিক আছে, একটা প্রজেক্টাইল আর একটা প্রজেক্টাইল, আমরা এখান থেকে ক্লিয়ার দেখতে পাচ্ছি যে দুটো প্রজেক্টাইলে দুটো আলাদা আলাদাভাবে ছোড়া হয়েছে। এই প্রজেক্টাইলকে u1 বেগ নিয়ে ছোড়া হয়েছিল আর এই প্রজেক্টাইলকে u2 বেগ নিয়ে ছোড়া হয়েছে। তার ডাইরেকশন কী হবে, বেগের ডাইরেকশন ট্যানজেন্ট বরাবর ট্যানজেন্ট ড্র করবে। এই প্রজেক্টাইলের অ্যাঙ্গেল অফ প্রজেকশন লেট α1, এটা হলো অ্যাঙ্গেল অফ প্রজেকশন α2। ঠিক আছে, তবে এই প্রজেক্টাইলের ভার্টিক্যাল কম্পোনেন্ট কত হবে, u1 sin α1, এটা কত হবে u1 cos α1। এই প্রজেক্টাইলের ভার্টিক্যাল কম্পোনেন্ট অলসো উইল cos α2 and u2 sin α2। আমি ধরলাম এই দুজনে এখানে এখানে আছে। ঠিক আছে, এই দুটো প্রজেক্টাইলের দুটো কোণা আছে, এ কোণা আর বি কোণা। ছোড়ার পরে টি সময় বাদে দুজন আলাদা আলাদা পজিশনে চলে যাবে। কেন আলাদা আলাদা পজিশন হবে দুজনের ছড়ার বেগটা আলাদা, তাহলে একই টাইমে দুজন আলাদা আলাদা পজিশনে গিয়ে থাকবে, তাই না? আলাদা আলাদা পজিশনে যদি একই বেগ নিয়ে ছোড়া হতো, একই কোণ নিয়ে ছোড়া হতো, তাহলে কি হবে, তাহলে একই জায়গায় পৌঁছতো। আমি ধরলাম এখান থেকে একসাথে ছোড়া হলো, একসাথে ছোড়ার টি সময় বাদে ফার্স্ট প্রজেক্টাইল reaches to a position and its coordinate x on y1,
and second projectile reaches to B position and its coordinate also x to y2. Clear? যারা যেখানে বুঝতে পারবে না সঙ্গে সঙ্গে ফোন করবে, দাদা এটা বুঝতে পারছি না, সঙ্গে সঙ্গে মানে আমার মানে মোটামুটি রাত 4টে থেকে 6টা পর্যন্ত এইটুকু সময় ফোন না করলে হলো, আর এনি টাইম ফোন করে নেবে, আমি অ্যাভেলেবল সবসময়। যখন মনে হবে ফোনটা সুইচটা মনে করবে আমি কোনো ক্লাস করাচ্ছি, রাত্রের দিকে সবসময় একটু ফাঁকা আছে, যদি কোনো প্রবলেম হয় বা দুপুরের টাইমে জিজ্ঞাসা করে নেবে, যার যেরকম সুবিধা হবে তখন। আর ছেলেগুলো বাঁধুরামো শুরু করে দিয়েছে কতগুলো, রাত্রেবেলা আমি বলেছি যার যেখানে সমস্যা বলে দেবে, কেউ আমাকে ফোন করে বলতে স্যার ফ্রি ফায়ার খেলবেন, চলে আসে, লজ্জা লাগা দরকার। তাহলে বি পার্টিকেল এ পার্টিকেলকে দেখছে, বি পার্টিকেল কি করছে, এ পার্টিকেলকে দেখছে, বি পার্টিকেল এ পার্টিকেলকে দেখছে, কিভাবে দেখছে, বি পার্টিকেল এ পার্টিকেলকে দেখছে, মানে দুজনে একই প্রজেক্টাইল মোশনে, কিন্তু বি পার্টিকেল এক্স টু ওয়াই2 পজিশন থেকে এ পজিশনের পার্টিকেল x1 y1-এ পার্টিকেলকে দেখছে। এই দুটো পজিশনে কখন চলে গেছে, যাত্রা শুরু করে টি সময় বাদে চলে গেছে না। তাহলে এ বস্তুর গতিটা নিয়ে আমরা ডিসকাস করি, তারপরে বি বস্তুর দিকে আসছে। তাহলে মোশন অফ এ প্রজেক্টাইল, দেখো ভাই যা করো ম্যাথমেটিক্সের কনসেপ্ট কিন্তু খুব ক্লিয়ার রাখতে হবে। ম্যাথমেটিক্সের জিওমেট্রি কনসেপ্ট যদি একটু সমস্যা হয়ে যায়, বা ইন্টিগ্রাল ক্যালকুলাস, ডিফারেনশিয়াল ক্যালকুলাস, লিমিট, এই সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়, তাহলে ফিজিক্সে খুব চাপ হয়ে যাবে। যদি আমি ফিজিক্স ওগুলো করিয়ে দিই, আগে থেকে ম্যাথমেটিক্যাল ফিজিক্সের আলাদা টপ ক্লাস করে দিই এক্সট্রা, তাও চেষ্টা করবে যে ম্যাথমেটিক্সের থ্রু দিয়ে ওগুলো কিওর করে নিতে। হ্যাঁ, মোশন অফ এ প্রজেক্টাইল, এ প্রজেক্টাইলের মোশন নিয়ে ডিসকাস করে, তাহলে টি সময় বাদে x1 পজিশনে গেছে আর y1 পজিশনে গেছে, তাহলে x1 পজিশনে যেতে কত, x1 সমান কত, অতিক্রান্ত